আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা ৪৮। ১ মাস কেটে গিয়েছে। ফিওনার পেটে এখন ৩ মাসের শিশু। জাসপার প্রতিটি মুহূর্তে ফিওনার পাশে থাকছে, তার যত্নে কোনো ত্রুটি রাখছে না। ফিওনা যখন যা ইচ্ছে করে খেতে, মাটির নিচের ফল হোক বা এলড্রা রাজ্যের বিশেষ খাবার, জাসপার তাই বানিয়ে হাজির করে, যত রাতই হোক না কেন। তবে আজ এলড্রা রাজ্য কিছুটা ফাঁকা। এথিরিয়ান, সিলভার, থারিনিয়াস আর আলবিরা চারজনই আজ পৃথিবীতে আছে, কারণ আজ লিওঝান আর অ্যাকোয়ারার বিয়ে। ফিওনা নিজের শারীরিক অবস্থার কারণে ড্রাগন রূপ ধারণ করে পৃথিবীতে যেতে পারেনি, আর সেই কারণে জাসপারও থেকে গিয়েছে ওর পাশে। বেইজিংয়ের লিও ম্যানশনে আজকের দিনটা উৎসবের। চারিদিকে আলোয় ভরা, লাল সোনালি ফুলে ফুলে সজ্জিত বাগান জুড়ে অতিথিদের ভিড়। লিওঝান আর অ্যাকোয়ারার বিয়ে আজ। লিওঝান চীনের শ্রেষ্ঠ চিকিৎসক, যে কিছুদিন আগেই পেয়েছেন বেস্ট ডক্টর অফ চায়না অ্যাওয়ার্ড। স্বাভাবিকভাবেই তার বিয়েতে সাংবাদিক, মিডিয়া ও প্রেস কনফারেন্স বাস্তবতা থাকবে তুঙ্গে। কিন্তু আজকের বিয়ের সবথেকে আলোচনার বিষয় হলো কনে অ্যাকোয়ারা। তার রূপ যেন বাস্তব কোনো রূপকথার চরিত্র থেকে উঠে এসেছে। আকাশি রঙের ঢেউ খেলা চুল, দীপ্তি নীল চোখ আর হাতে তৈরি হালকা রূপালী কাজের ব্রাইডাল গাউন। তার হাঁটায়, হাসিতে, চোখের চাহনিতে যেন অন্য কোনো জগৎ লুকানো রয়েছে। মিডিয়াতে একটাই শিরোনাম ঘুরছে, চীনের ডক্টরের বিয়ে স্বপ্নের রাজকুমারীর সাথে। অপরিচিত সৌন্দর্য, কে এই অ্যাকোয়ারা? লিওঝান আজ বর হিসেবে কালো রেশমি স্যুটে পড়েছে, চুপচাপ, গম্ভীর আর গর্বিত মুখায়ব। তার পাশে তার বাবা মা, আত্মীয় স্বজন, সবার মুখে আনন্দ আর বিস্ময়ের ছাপ। আর অন্য পাশে অ্যাকোয়ারার পরিবার পক্ষ থেকে এসেছে 4 জন বিশেষ প্রতিনিধি, এথিরিয়ান, থারিনিয়াস, সিলভা আর আলবিরা। তাদের পরিচয় শুধু অ্যাকোয়ারার কাজিন, কিন্তু উপস্থিত সকলেই টের পাচ্ছে এই 4 জনেই যেন এক রহস্যময় জগৎ থেকে এসেছে। তাদের রূপ অনন্য, সবার থেকেই আলাদা। তারা নিঃশব্দ অথচ প্রভাবশালী উপস্থিতিতে পুরো জায়গাটা অন্যরকম এক পরিমণ্ডলে পরিণত করেছে। আজ বেইজিং যেন এলড্রার ঘ্রাণ পাচ্ছে। লিও ম্যানশনের আঙিনায় আজ একটুখানি স্বর্গ। ফুলে ফুলে ছেয়ে গিয়েছে ছাদ, লণ্ঠনের নরম আলোয় দিগন্ত রাঙা। রেশমের জোড়া চাইনিজ লাল সোনালি ব্যানারে লেখা, ওয়েডিং মোমেন্টস লিওঝান অ্যান্ড অ্যাকোয়ারা। সকাল 10টা, প্রায় দুজনেই সই করল সরকারি কাগজে। লিওঝানের হাত ধরে অ্যাকোয়ারার কোমল আঙুল, আর দুজনের চোখে চোখ রাখা। একজন চীনা সরকার অনুমোদিত রেজিস্ট্রার কর্মকর্তা তাদের সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, আপনারা এখন আইনের দৃষ্টিতে স্বামী স্ত্রী। অ্যাকোয়ারার চোখে পানি এসে গেল। নতুন এক পৃথিবীর শুরু, এক অন্যরকম স্বপ্নের বাস্তব রূপ। তারপর এলো সেই হৃদয় কাঁপানো মুহূর্ত। লাল মখমলের বক্স খুললে লিওঝান হাঁটু গেড়ে বসে পড়ল। বক্সের ভেতরে ছিল 2টি সাদা আর সাফায়া বসানো আংটি। উইল ইউ বি মাইন ফরএভার? লিওঝান জিজ্ঞেস করল। হেসে মাথা ঝাঁকালো অ্যাকোয়ারা। তারপর ধীরে ধীরে আংটিটা তুলে পরিয়ে দিল লিওঝানের অনামিকায়, আর লিওঝান নিজে পরিয়ে দিল অ্যাকোয়ারার আঙুলে। চারিদিকের হাততালি, হাসির গুঞ্জন ভেসে এলো। বিয়ের পর নবদম্পতি দাঁড়ালো ম্যানশনের পেছনের বাগানে, চেরি ব্লসম গাছের ছায়ায়। অ্যাকোয়ারার রূপালী ব্রাইডাল গাউনে, আকাশি চুলে, হালকা রক্তিম লিপস্টিকে যেন রূপকথার নায়িকা মনে হচ্ছে তাকে। আর লিওঝান স্লিম কাট স্যুটে, চশমার ফ্রেমে, ঠান্ডা আত্মবিশ্বাসী হাসিতে অনেকটাই সুদর্শন দেখাচ্ছে আজকে। একটার পর একটা শর্ট বরের কাঁধে কনের মাথা। অ্যাকোয়ারা চোখ বুজে আছে। লিওঝান তার কপালে চুমু দিচ্ছে। পেছন থেকে হাত জড়িয়ে দুজন হাসি মুখে নিয়ে শ্যুট করলো। সবার মাঝে থারিনিয়াস আর এথিরিয়ান একদম সামনে। তারা জানে এই বিয়েটা শুধু 2 জাতির মিল নয়, 2 গ্রহের বন্ধনও। বিকেল শুরু হলো চা অনুষ্ঠানের রীতি। এটা চীনের বিয়ের একটি ধর্মীয় রীতি। নবদম্পতি লাল সিল্কের পোশাক পরিহিত। অ্যাকোয়ারা পরেছে ঐতিহ্যবাহী কুয়া, লিওঝান পরেছে লাল সোনার ডিজাইনের চাইনিজ চংসাম। তারা একে একে লিওঝানের বাবা মা ও বয়োজ্যেষ্ঠদের সামনে হাঁটু গেড়ে বসে চা পরিবেশন করল। পিতামাতা, আপনারা আশীর্বাদ দিন। লিওঝানের মা চোখ মুছলেন, চায়ের কাপ নিয়ে আশীর্বাদ করলেন, তোমরা সুখী হও, দীর্ঘজীবী হও। আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের পরিবেশন করা হলো
ড্রাগন ফল কেক, লিচি জুস ও পারিবারিক হানমুন কুকিজ। পরের দিন বেইজিংয়ের বিলাসবহুল ইম্পেরিয়াল প্যাভিলিয়ন। তখন সময় রাত 6:45। একটি রাত্রি যেখানে আলো আর ছায়া একসঙ্গে প্রেমের গল্প লিখে যাচ্ছে। চারিদিকে ফুলের সুবাস, সুর আর শত শত ক্যামেরার ফ্ল্যাশ। এমন রাতে কেবল দুজনের নাম উচ্চারিত হচ্ছিল বারবার, লিও ঝান এবং অ্যাকোয়ারা। ঘড়ির কাঁটা যখন 7 ছুঁল, ভেন্যুর বিশাল সোনালি গেট খুলে গেল ধীরে ধীরে। প্রথমে এলো অ্যাকোয়ারা, নীলচে ধাতব টোনে শাইনিং সিল্ক স্যাটিন গাউন, পেছনে হালকা ট্রেন, খোলা চুল, গালে হালকা ব্লাশ। তার চোখ দুটো এমন উজ্জ্বল যেন কেউ নীল সমুদ্রকে বন্দি করেছে ওই চোখ জোড়ায়। তারপর প্রবেশ করল লিও ঝান, হালকা পিঙ্ক স্যুট, হাতে সিলভার রিচ ওয়াচ এবং চোখে সেই শান্ত অথচ সজাগ আত্মবিশ্বাস। আজকের রাতে সে শুধু একজন সুদর্শন ডক্টর নয়, একজন স্বপ্ন পূরণকারী। আকাশে চাঁদ ছিল, কিন্তু হলরুমের আলো জ্বলজ্বলে করছিল ওদের চোখে। লিও ঝান সোজা হেঁটে এলো, যেন কারো দিকে নয়, শুধু অ্যাকোয়ারা পৃথিবীর কেন্দ্রের দিকে। অ্যাকোয়ারা দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছে, তার ডান হাতের আঙুলে হালকা কাঁপন, চোখে একটা তীব্র আকাঙ্ক্ষা, যেন বহুদিন পর একটা হারিয়ে যাওয়া ঘ্রাণ ফিরে আসছে। ক্যামেরার ঝলকানিতে কিছু ছিল না, আসল ছিল লিও ঝানের ঠোঁটে থাকা সেই হালকা হাসিতে। লাইটের নিচে দাঁড়িয়ে তারা যখন একে অপরের চোখে চোখ রাখল, পুরো ভেন্যু মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। হলরুমে বাজতে লাগলো ধীরে আবেগ সুর, ওয়েন দ্য মুন টাচ দ্য ওশিয়ান গানটা। লিও ঝান ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল, অ্যাকোয়ারা হাতে হাত রাখলো তার তালুর মধ্যে। তারা ঘুরছে ধীরে নিঃশব্দে একটি পৃথিবীর মতো, যেখানে শব্দ নেই, শুধু অনুভূতির গতি আছে। সাংবাদিকরা প্রশ্ন করে যাচ্ছে একের পর এক, এই নারীর চোখ এমন কেন, এই হাসি এত শুদ্ধ কিভাবে? অ্যাকোয়ারা হেসে উত্তর দিল না, শুধু একবার লিও ঝানের কাঁধে মাথা রাখল। সেটাই হয়ে গেল তাদের উত্তর। বিদেশি চিকিৎসক, রাষ্ট্রদূত, প্রাক্তন শিক্ষকেরা সবাই উপস্থিত। তারা জানে আজকের রাতে কিছু ইতিহাস লেখা হচ্ছে। একজন মহান সার্জনের বিয়ে নয় কেবল, এটা হচ্ছে এক রাজ্য আর এক হৃদয়ের সংযুক্তি। প্রতিটি অতিথিকে উপহার দেওয়া হলো একটি ছোট্ট বক্স। ভেতরে ছিল নীলজ পাথরে খোদাই করা দুটি নাম, লিও অ্যান্ড অ্যাকোয়া, আর পাশে একটি সাদা পার্চমেন্টে লেখা ছোট্ট একটা বার্তা, থ্যাংক ইউ ফর উইটনেসড আওয়ার লাইট। রাতের আকাশে ছোট্ট আতশবাতি জ্বলে উঠল, নীল সোনালি রঙে। অ্যাকোয়ারা এক মুহূর্ত চেয়ে দেখল তার দিকে, চোখে জল, তবু ঠোঁটে সেই অদ্ভুত শান্ত হাসি। লিও ঝান তার কানে ফিসফিস করে বলল, আজ রাতটা শুধু শুরু অ্যাকো, রিসেপশনের শেষ, কিন্তু আমাদের পথ চলা হবে আমাদের পথ চলার মাত্র শুরু হলো। এথেরিয়ানের নেতৃত্বে কয়েকটা ছোট্ট আকাশ ড্রাগন ড্রোন দিয়ে আকাশে আঁকা হলো, স্টে টুগেদার ফর এভার। সমস্ত অতিথিরা হাততালি দিল, শিশুরা খুশিতে চেঁচিয়ে উঠল। রাত 10টা পেরিয়ে গেলেও আলো নিভেনি। আরও একটা চমৎকার গান বাজছে, টেল দ্য স্টার স্লিপ। আর লিও ঝান ধীরে ধীরে অ্যাকোয়ারার হাত ধরে বলল, এই রাত, এই জীবন শুধু তোমার জন্য। রাত নামার সঙ্গে সঙ্গে লিউ ম্যানশন ধীরে ধীরে শান্ত হয়ে আসে। সিলভা, আলবিরা, থারেনিয়াস ও এথেরিয়ান ধীরে ধীরে ফিরে যাচ্ছে ভেনাসে। তাদের বিদায় জানাতে দাঁড়িয়েছিল অ্যাকোয়ারা, হাত নড়ছিল মৃদু হাসি আর কষ্টের ছায়া নিয়ে। লিও ঝানের কক্ষে আজ রাতের জন্য এক রাজপ্রাসাদের মতো সাজানো হয়েছে। ফুলে ঢাকা বিছানা, নীল কসমস ফুল ও সাদা গোলাপ দিয়ে জানালার পাশে আকাশ ঝলমলে, আর মৃদু বাতাসে উড়ছে নীল পর্দা। অ্যাকোয়ারা পরেছে হালকা নীল সিল্কের ড্রেস, মাথায় নীল রেশমের ওড়না। সে আয়নার সামনে বসে একটু নার্ভাস হয়ে নিজের চুলগুলো গোছাচ্ছিল। আর তখনই দরজার বাইরে ধীরে ধীরে পা ফেলে ঘরে ঢুকল লিও ঝান। তার চোখে আজ অন্য এক আলো, চোখ সরাতে পারছিল না অ্যাকোয়ারার মুখ থেকে। তুমি কি জানো অ্যাকু, তোমাকে আজ সত্যি আমার স্বপ্নের মতো লাগছে। লিও ঝান ধীরে ধীরে গিয়ে অ্যাকোয়ারার হাতে হাত রাখল। কিন্তু ঠিক তখনই হঠাৎ করেই বাজতে শুরু করলো লিও ঝানের ফোন। সে বিরক্তভাবে স্ক্রিনের দিকে তাকালো। বেইজিং সেন্ট্রাল হসপিটাল, আর্জেন্ট। লিও ঝান মুহূর্তে থমকে গেল।
একটা বড় দুর্ঘটনা ঘটেছে, অনেক আহত রোগী আছে, আমাকে যেতে হবে এক্ষুনি। একোয়ারা কেঁপে উঠল। এক্ষুনি? এই রাতে? সে চোখ নামিয়ে বলল, তুমি যাও, আমি তোমার জন্য অপেক্ষা করব, কারণ এই শহরের মানুষ তোমার অপেক্ষায় আছে এখন। লিওঝান দ্রুত তার কোট পরল আর ফিরে এসে একোয়ারার কপালে একটা চুমু দিল। আমার না ফিরে আসা পর্যন্ত তুমি ঘুমিও না। আর একোয়ারা নিঃশব্দে মাথা নাড়ল। ঘরের সব আলো নিভে গেল, শুধু জানালার বাইরে চাঁদের আলো পড়ে থাকলো তাদের শূন্য ফুলের বিছানায়। টানা 3 দিন কেটে গিয়েছে। লিওঝান ছিল হাসপাতালে, ঘুমহীন, বিশ্রামহীন, কেবল অসংখ্য আহত মানুষদের প্রাণ রক্ষায় একটার পর একটা অপারেশন করে গিয়েছে। আজ রাতে অবশেষে লিওঝানের মা বাবা আর একোয়ারা একসাথে বসেছে ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলে এক অদ্ভুত নীরবতা। আজকের রাতটা যেন কিছুটা শান্ত। একোয়ারা, লিওঝানের মা আর বাবা একসাথে বসে আছে, কিন্তু প্রত্যেকেই চুপ। বোঝা যায় অপেক্ষার ক্লান্তি কতটা গভীর হলে মানুষ চুপ করে ফেলে। টেবিলের উপর রাখা স্যুপ থেকে হালকা ধোঁয়া উঠছে, আর জানালার বাইরে হিমেল বাতাস আসছে, নিস্তব্ধ গভীর ছোঁয়ার মতো। ঠিক তখনই একটা ফোন কল আসে। লিওঝানের মায়ের ফোন বেজে উঠল। হ্যালো, আপনার ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমরা দুঃখিত। হয়তো তিনি। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। লিওঝানের মায়ের হাতে ধরা ফোনটা যেন গলতে শুরু করলো, তারপর হঠাৎ নিচে পড়ে গেল মেঝেতে। আর একই সঙ্গে 3 জনের চোখ বড় বড় হয়ে গেল। একোয়ারার মুখ থেকে রক্ত সরে গেল। সে শুধু তাকিয়ে আছে ফোনের দিকে, তার ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বের হয় না। ঠিক তখনই বাইরে আরেকটা গাড়ির শব্দ, একটা পরিচিত হর্ন। একোয়ারা চমকে উঠে দাঁড়ায়, তার শরীর যেন নিজের নিয়ন্ত্রণে নেই। চেয়ারটা ধাক্কা খেয়ে পড়ে যায় পেছনে। সে দৌড়ে বেরিয়ে যায়, খালি পায়ে, সাদা সিল্কের পোশাক উড়ছে বাতাসে, তার চুলগুলো এলোমেলো, চোখ জ্বলছে আতঙ্কে। বাগানের দিকে ছুটে যায় সে, বুকের ভেতরে বেজে চলছে হাজারটা প্রশ্ন। তার চোখ শুধু দরজার দিকে। আর ঠিক তখনই গাড়ির দরজা খুলে অন্ধকার থেকে আলোয় পা রাখল লিওঝান। তার মুখে ক্লান্তি, চোখে অবসাদ, তবু তাকে দেখে মনে হয় যেন হাজারটা যুদ্ধ জিতে ফিরেছে কোনো সেনাপতি। একোয়ারা থমকে দাঁড়ায়, তার চোখ দিয়ে অশ্রু ঝরে, কিন্তু সে হাসে। সে বিশ্বাস করতে পারছিল না। তুমি? কোনো কথা না বলে সে ছুটে যায় লিওঝানের দিকে, এক নিঃশ্বাসে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তার মুখ লিওঝানের বুকে, আর বুকের স্পন্দন সে বুঝে নেয়, সে বেঁচে আছে। লিওঝানের গলা ধরে বলে, আমার গাড়িটা আজ আমি চালাইনি। আমি জানতাম না এমন কিছু হবে, তবে জানতাম তুমি অপেক্ষা করবে। সে একোয়ারার কপালে একটা গভীর চুমু রাখে, নীরব, আশ্বাস ভরা। আর বেইজিংয়ের ঠান্ডা রাতে বাগানের মাঝখানে দুজন দাঁড়িয়ে। আকাশ নিচু হয়ে আসে যেন, আর বাতাসে শুধু ভেসে বেড়ায় ভালোবাসা আর ফিরে আসা। বাগান পেরিয়ে হাত ধরে একোয়ারাকে নিয়ে লিওঝান যখন ভেতরে ঢুকলো, তখন ঘরের বাতাস থমকে গেল যেন। তার মা সোফায় বসে আছে, চোখে জল, ঠোঁট কাঁপছে। তিনি বিশ্বাস করতে পারছিলেন না এই মুহূর্তটা সত্যি। 1 পা 2 পা, তারপর উঠে দাঁড়িয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন তিনি। তুই বেঁচে আছিস? আমরা ভাবলাম তুই। কথাটা শেষ হলো না, কণ্ঠ ধরে এলো। লিওঝান তার মায়ের কাঁধে হাত রাখে, গভীর গলায় বলে, আমার কিছু হয়নি মম, তোমাদের আশীর্বাদে আমি ফিরে এসেছি। তার বাবা একটু দূরে দাঁড়িয়েছিলেন, চোখে দৃঢ়তা, মুখে চাপা ব্যথা। কিন্তু যখন লিওঝান তার দিকে তাকিয়ে বলল, ড্যাড, তখন তিনিও এগিয়ে এসে ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কতটা চিন্তা হচ্ছিল তুই জানিস না। তোর মতো ডাক্তার ছেলে মানুষ বাঁচাতে গেলে নিজের খবর রাখে না। 3 জনই, বাবা, মা, ছেলে, এক আবেগে মিলিয়ে গেল। আর পাশে দাঁড়িয়ে থাকে একোয়ারা, চোখের জল লুকাতে পারল না। তবে এই জল আনন্দের, সাহসের, ফিরে পাওয়ার। কিছুক্ষণ পরে ডাইনিং টেবিল আবার সাজানো হলো। একোয়ারা নিজের হাতে স্যুপ গরম করলো। লিওঝান চুপচাপ এক কোণে বসে তার প্রিয় মাছের আইটেমের দিকে তাকিয়ে হাসছিল। তার মা হাসি মুখে বললেন, আজ আর তুই খাওয়াস না, আজ তোর খাওয়ার দিন। বাবা বললেন, আরেকটা অ্যাক্সিডেন্ট হলে তোর গাড়ির লাইসেন্স বাতিল করে ফেলবো। সবাই হেসে উঠল। তাদের হাসির শব্দ যেন পুরো ঘরে ছড়িয়ে পড়ল। বেইজিংয়ের ঠান্ডা রাতে একটা ছোট্ট ঘরে ভরপুর ছিল ভালোবাসা, মমতা আর ফিরে পাওয়ার উষ্ণতা। রাত গভীর। গোসল সেরে চুপচাপ ফিরে এসেছে দুজনেই। ঘরটা সেই আগের মতোই সাজানো, হালকা হলুদ আলো, পর্দার আড়ালে নরম চাঁদের আলো, সাদা বেডশিট আর পাশে রাখা ল্যাভেন্ডার সেন্ডেড মোমবাতির উষ্ণ গন্ধ। সবকিছু যেন বলে দিচ্ছে
3 দিন আগের সেই রাত্রিটা আবার ফিরে এসেছে। অ্যাকোয়ারা ধীরে ধীরে বিছানায় উঠে শুয়ে পড়ল, পিঠ ঘুরিয়ে রাখল, চোখ বন্ধ, কিন্তু তার বুকের ভেতর তখনও ছটফট করছিল আনন্দে, অস্বস্থতায় আর এক অনমনীয় উত্তেজনায়। বেডরুমের আলো নিভে গিয়েছে, শুধু দুজনের ফাঁক গলিয়ে ঢুকে পড়া চাঁদের নরম আলো ছুঁয়ে যাচ্ছে তাদের দুজনের মুখের রেখা। অ্যাকোয়ারা চুপচাপ শুয়েছিল, পিঠ ফিরিয়ে। তার মনে হচ্ছিল সে যেন এখন স্বপ্নের মধ্যে আছে। লিওঝান ফিরে এসেছে, সত্যি এসেছে। ঠিক তখনই পেছন থেকে একজোড়া শক্ত হাত তাকে ঘিরে ধরল। তার নগ্ন ঘাড়ে এক নিঃশ্বাসের উষ্ণতা নামল। তারপর লিওঝানের ঠোঁট এসে ঠেকল ঘাড়ের ঠিক নিচে। সে ধীরে ধীরে নাক ঘষল, ঠোঁট ছোঁয়ালো, প্রথমে হালকা, তারপর একটু সাহসীভাবে। অ্যাকোয়ারা চোখ বন্ধ করে বলল, তুমি ক্লান্ত। অ্যাকোয়ারা কাপা গলায় বলল, তোমার রেস্ট নেওয়া দরকার। লিওঝানের ঠোঁটে হালকা হাসি। সে গভীর গলায় ফিসফিস করে বলল, আমার যথেষ্ট এনার্জি আছে, আর আজ রাতে আমি কোনোভাবে রেস্ট নিতে চাই না। এটা আমার বিয়ের পরের প্রথম একসাথে কাটানো রাত, এটা মিস করা যাবে না। সে তখন অ্যাকোয়ারার মুখ ঘুরিয়ে নিল নিজের দিকে। দুজনের চোখে এক মুহূর্তের জন্য আটকে গেল। তারপর কোনো কিছু না বলেই তার ঠোঁট নেমে এলো অ্যাকোয়ারার ঠোঁটে। প্রথমে শান্ত ভিজে ঠোঁটের আলতো ছোঁয়া, তারপর এক গভীর চুমু যেখানে ছিল ফিরে আসার তাড়না, বেঁচে থাকার প্রমাণ, আর সব থেকে বড় কথা, তাকে পাওয়ার তৃষ্ণা। লিওঝানের হাত তখন ধীরে ধীরে খুঁজে নিচ্ছিল অ্যাকোয়ারার শরীরের প্রতিটি পরিচিত বাঁক, যেন সে নিশ্চিত হতে চাইছিল এই নারী, এই কোমল উষ্ণতা, সবকিছু এখন শুধুই তার। অ্যাকোয়ারা কখন নিজেকে হারিয়ে ফেলছিল সে জানে না, শুধু জানে আজ রাতে তার হৃদয়ের সব দেয়াল ভেঙে গিয়েছে। চাদরের নিচে ভালোবাসা নামল নিঃশব্দে ধীরে ধীরে। বাহিরে শীতল হাওয়া বইছিল, আর ভেতরে তারা দুজনে একসাথে এক অবিরাম আবেগের ঢেউয়ে ভেসে যাচ্ছিল। চাঁদের আলোয় ধোয়া ঘরটি একেবারে নিস্তব্ধ। লিওঝান ধীরে ধীরে তার শার্টের বোতাম খুলতে লাগলো, চোখে এক তীব্র আগুনের দীপ্তি যেটা অ্যাকোয়ারাকে কাঁপিয়ে দিচ্ছিল ভেতর থেকে। তারপর অ্যাকোয়ারার কাছে এসে থামল সে। এক মুহূর্তে চোখে চোখ রেখে নরম হাতে তার কাঁধ ছুঁয়ে বলল, তোমাকে আজ সমস্তটা চাই, কোনো পর্দা নয়, কোনো দূরত্ব নয়। অ্যাকোয়ারা নিঃশ্বাস আটকে তার দিকে তাকিয়েছিল। তার শরীর ঢেকে রাখা সাদা গাউনটাও ধীরে ধীরে নিচে নামতে লাগলো, চুপচাপ, অবাধ্য, কুলন্তনের মতো। সেই মুহূর্তে কোনো লজ্জা ছিল না, ছিল শুধু নির্ভরতা আর আত্মসমর্পণ। লিওঝানের ঠোঁট নেমে এলো তার গলার কাছে, তারপর ধীরে ধীরে বুকে, কাঁধে, বাহুতে, পেটের বাঁকে প্রতিটি স্পর্শে যেন আগুন ছড়িয়ে দিচ্ছিল সে। অ্যাকোয়ারা নিজেকে আর আটকে রাখতে পারছিল না। প্রথম কোনো পুরুষের এমন স্পর্শ যেটা তাকে যেন জাগিয়ে তুলছিল ভেতর থেকে। সে কেঁপে উঠল তৃপ্তির নয়, তীব্র আবেগের কারণে। চাঁদের আলোয় ভেসে যাচ্ছিল বিছানার চারপাশ, আর সেই আলোয় লিওঝান ধীরে ধীরে নামিয়ে আনলো তার ঠোঁট। অ্যাকোয়ারা যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। তার নাভিতে এক নরম চুমু যেন শরীর জুড়ে বিদ্যুতের মতো বয়ে গেল। তারপর সেই ঠোঁট আর থামল না, নেমে এলো পিঠের বাঁকে। প্রতিটি চুমুতে যেন আঁকা হচ্ছিল এক প্রেমের প্রতিমা। অ্যাকোয়ারা আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখে আবেশ, ঠোঁটে চাপা কাঁপুনি। লিওঝান তার মুখে না বলে স্পর্শে বলছিল, তুমি আমার, এখন চিরকালের জন্য। সেই চূড়ান্ত মুহূর্তে যখন তাদের দুজনের আত্মা এক হয়ে গেল, ঘরের নিস্তব্ধতা ভেঙে গড়িয়ে পড়ল অ্যাকোয়ারার গলার মৃদু সুর, যা ছিল গভীর ভালোবাসার নিঃশব্দ স্বীকৃতি। তাদের ভালোবাসা সেদিন শুধু শরীরে নয়, প্রাণে, বিশ্বাসে, প্রতিজ্ঞায় লিপিবদ্ধ হয়ে গেল চিরদিনের জন্য। আরও 1 মাস পেরিয়ে গিয়েছে। ফিওনার পেট এখন সুন্দরভাবে গোলগাল হয়ে উঠেছে। 4 মাসের অন্তঃসত্ত্বা সে। ওজনও বেড়ে এখন 60 কেজির কাছাকাছি। তার চোখে মুখে মায়া জমে উঠেছে, চুলে এক ঝলক চাঁদের আলো যেন। আজ এলড্রা রাজ্যে হচ্ছে ইতিহাসের প্রথম বেবি শাওয়ার। এলড্রা রাজ্যের মহারাজ প্রাসাদে সাজানো হয়েছে ডায়মন্ড প্যাভিলিয়ন, যেখানে মেঝে পর্যন্ত সাদা হীরের টুকরো বেছানো। দেওয়াল জুড়ে বিশাল ঝাড়বাতি, আর চারপাশে অসংখ্য ভাসমান জাদুকরী প্রদীপ। আজকের সন্ধ্যাটা শুধু এক গর্ভবতী নারীর জন্য নয়, আজকের সন্ধ্যা এক নতুন যুগের সূচনা, যেখানে মানুষের রক্ত আর ড্রাগনের আগুন এক হয়ে এক নতুন উত্তরসূরি জন্ম নিতে চলেছে। ফিওনা হাঁটছে ধীর পায়ে। তার পরনে গোলাপি রঙের রাজকীয় গাউন, গর্ভবতী পেটটাকে ঘিরে রেখেছে হালকা নকশা। চুলের ভাঁজে গোলাপ ফুলে গাঁথা।
জেসপার রাজসিংহাসন থেকে উঠে এসে নিজের হাতে হাত ধরে তাকে নিয়ে আসে সকল অতিথিদের সামনে। ঘোষণা করা হয় ডায়মন্ড ওজন পাল্লার ঐতিহাসিক সেই অনুষ্ঠান। দুটি সুবর্ণ পাল্লা রাজপ্রাসাদের ঠিক মাঝখানে রাখা হয়। একটিতে বসানো হয় ফিওনাকে, সাদা রেশমে মোড়ানো ওজন পরিমাপক চেম্বার, যেটা জাদু বলে ফিওনার প্রকৃত ওজন এক মুহূর্তে হিসাব করে দেবে। ফিওনার ওজন দাঁড়ায় 60 কেজি। অন্য পাল্লায় ধীরে ধীরে রাখা হতে থাকে ছোট ছোট পিঙ্ক ভিউড ডায়মন্ড। প্রতিটি হীরার ওজন ঠিক 1 কেজি করে হবে। এগুলোর আকার ছোট হলেও ঘনত্বের জন্য অত্যন্ত ভারী। জাদু বলে প্রতিটি হীরা একসাথে ঝিকিমিকি করে উঠছে, আর একসময় পাল্লা দুটো সমান সমান হয়ে যায়। তখনই ঘোষিত হয়, যত ওজন আমার রানীর ততটি হীরা উপহার দেওয়া হবে প্রতিটি অতিথিকে। তার রক্ত, তার গর্ভ, তার সাহস এই রাজ্যের সব থেকে মহারগ্য রত্ন। অতিথিরা একে একে এসে সেই হীরা থেকে সংগ্রহ করছেন। তাদের প্রতিটি প্যাকেটে 1 কেজির ছোট ছোট হীরা, একসাথে একটি বাক্য লেখা, ফ্রম দ্য ওম্ব অফ ফ্লেম অ্যান্ড ফ্ল্যাশ। একজন ড্রাগন সদস্য হালনাথ চোখে জল এনে বললেন, এমন রাজরানী আগে কখনো দেখিনি, যে আগুনকেও কোমলতা শিখিয়েছে। সন্ধ্যার আলো যখন ধীরে ধীরে হালকা গোলাপি হয়ে আসে, ফিওনার পেটের উপর হাত রাখে এবং মৃদু হাসে। তার পাশে জেসপার এসে দাঁড়ায়, তারপর বলে, এই রাজ্য একদিন ওর হবে, কিন্তু তুমি ফিওনা, তুমি তার আগে আমার ছিলে আর থাকবে। দূরে বেজে ওঠে লাইট হার্প ও ক্রিস্টাল বীণার সুর, আর হাওয়ায় ভেসে বেড়ায় পুষ্পের ঘ্রাণ আর আগাম ভালোবাসার গল্প। রাত গভীর। ডায়মন্ড প্যাভিলিয়নের সব প্রদীপ নিভে গিয়েছে। শুধু রাজপ্রাসাদের ছাদে একটি মাত্র আগুনের ফুলকি জ্বলছে। ফিওনা আর জেসপারের মাঝখানে। তারা দুজনেই বসে আছে রাজকীয় দোলনায়। জেসপার তার রাজকীয় পোশাকের ভারমুক্ত হয়ে এখন কেবল সাদা শার্ট জড়ানো। ফিওনার মাথা তার কাঁধে। চাঁদের আলোয় ঝিকিমিকি করছে ফিওনার মুখ। এক মুহূর্তের নীরবতার পর জেসপার তার পেটের ওপর হাত রাখে। হাতটার নিচে হালকা নড়াচড়া টের পায় সে। তার চোখ কেঁপে ওঠে। তুমি কি ভেবেছ প্রিন্স? কি নাম রাখবে ওর? ফিওনা জিজ্ঞেস করলো। জেসপার হঠাৎ পেছনে তাকিয়ে চাঁদের দিকে দেখল, তারপর বলল, তোমার নামে আছে পৃথিবীর কোমলতা আর সৌন্দর্য, আর আমার নামে আছে আগুনের গর্ব আর মূল্যবান পাথর। আমরা তো একসাথে আকাশ ছুঁয়েছি, তাহলে আমাদের সন্তানের নামটাও হওয়া উচিত সেই আকাশের মতো অবিনাশী মিশ্র। তারপর সে ফিওনার কানে কানে বলল, জ্যাফিয়ন। ফিওনা থমকে গেল, চোখে জল এসে গেল। সে মাথা নেড়ে বলল, জ্যাফিয়ন? এটা যেন আমাদের দুই হৃদয়ের সম্মিলিত স্পন্দন। তারা দুজনে পেটের উপর হাত রাখে। তখন আবার শিশুটি নড়ে চড়ে ওঠে। ফিওনা ফিসফিস করে বলে, ও বুঝেছে, বাবা মার দেওয়া নাম পেয়েছে, জ্যাফিয়ন, এলড্রার ভবিষ্যৎ নতুন ছোট প্রিন্স। তখন দূরের এক জাদুকরী বাঁশির সুর ভেসে আসে। আকাশে তারা একে একে জ্বলে উঠতে থাকে, আর কৃত্রিম চাঁদ যেন মাথা নুয়ে আশীর্বাদ করে এক অনাগত ড্রাগন যোদ্ধাকে।